আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আমি তাহার রেজা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিম্যান্টিক এসইউবিটির আরেকটি নতুন এপিসোডে। সো আজকে আমরা এই এপিসোডে আরো কিছু সিম্যান্টিক এসইও কনসেপ্টস নিয়ে কথা বলবো। সো দেখা যাক আজকে আমরা এই লেকচারে কি কি টপিকস কভার করব। বাই দ্য ওয়ে একটা ছোট ডিসক্লেমার, আজকে আমাদের এই লেকচারটা একটু বড় হতে যাচ্ছে কজ অন্যান্য লেকচার থেকে এটা একটু বড় হবে কজ আমরা প্র্যাকটিক্যাল কিছু স্টাফ এখানে কভার আপ করবো। সো শুরু করা যায়। আজকে আমাদের এই লেকচারের মধ্যে আমরা যে যে টপিকগুলো কভার আপ করবো সেগুলো হচ্ছে টপিক্যাল অথরিটি, টপিক্যাল কভারেজ অ্যান্ড হিস্টোরিক্যাল ডাটা। আমরা জানি যে আমরা আগেও টপিক্যাল অথরিটি নিয়ে অনেকবার কথা বলেছি, কিন্তু আজকের এই ভিডিও দেখার পর আমি আশা করি টপিক্যাল অথরিটি নিয়ে আপনাদের কোনো ধরনেরই সমস্যা থাকবে না। তাছাড়া টপিক্যাল কভারেজ কি অনেকে কোয়েশ্চেন করে থাকেন, হিস্টোরিক্যাল ডাটা কি কোয়েশ্চেন করে থাকেন। যেহেতু আজকের এই লেকচারে তিনটা টপিকে একটা আরেকটার সাথে রিলেটেড, সো তিনটা টপিকে আমি চেষ্টা করবো আজকে একসাথে কভার আপ করে দেওয়ার জন্য। 3 নম্বর হচ্ছে আমরা আজকের এই টপিকের মধ্যে দেখব হাউ টু মেজার টপিক্যাল অথরিটি। আচ্ছা, টপিক্যাল অথরিটি কি সেটা তো বুঝলাম ভাইয়া, বাট এটাকে আমরা মাপবো কেমনে, বা এটাকে আমরা কি টপিক্যাল অথরিটি স্টেটের মধ্যে আছি কি নাই এটা বুঝবো কেমনে, সবকিছুই আজকে আমি এই লেকচারের মধ্যে দেখানোর চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। প্রথমত যে জিনিসটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে হোয়াট ইজ টপিক্যাল অথরিটি এন্ড হাউ ডু উই মেজার ইট। এটা হচ্ছে আমাদের আজকের কনসেপ্ট। তো হোয়াট ইজ টপিক্যাল অথরিটি আমরা ডেফিনেশনস গুলো একটু দেখার চেষ্টা করি। ডেফিনেশন 1 2 3, আবার এখানে আপনারা দেখছেন কোরেরও ডেফিনেশন দেওয়া। তো এটা বেসিক্যালি আমি বুঝাই দিই। একজন এস এম ই এর কাছে, এস এম ই বলতে আমি যা বুঝাবো ইন ফিউচারে সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের কাছে টপিক্যাল অথরিটির ডেফিনেশনটা এক এক ধরনের হয়ে থাকে। সো আমি টপ 3টা ডেফিনেশন সাথে কোরের ডেফিনেশনটা নিয়েছি এখানে, যাতে আপনারা পড়ে বুঝতে পারেন যে আসলে কি নিয়ে কথা বলা হচ্ছে। আসেন একটা একটা করে ডেফিনেশন গুলো পড়ি এবং বোঝার চেষ্টা করি। তো ডেফিনেশন নাম্বার 1-এ বলা হচ্ছে টপিক্যাল অথরিটি ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ এ ডেপথ অফ এক্সপার্টিজ, রাইট? It's achieved by consistently writing original, high quality, comprehensive content that covers the topic. আমরা যদি ব্যাপারটা হচ্ছে এখানে এই ডেফিনেশনের মেন পয়েন্টস গুলোর কথা বলতে চাই, প্রথমত বলা হচ্ছে আমাকে অরিজিনাল কি করতে হবে, আমাকে অরিজিনাল কিছু কন্টেন্ট দিতে হবে। আমাদের কি করতে হবে? অরিজিনাল। এখানে যদি আমরা হাইলাইট করি, প্রথম কনসেপ্ট আমাদেরকে বলতে আমাদের অরিজিনাল কন্টেন্ট দিতে হবে, দ্বিতীয় হচ্ছে কি হাই কোয়ালিটির কন্টেন্ট দিতে হবে, 3 নম্বরে আমাদেরকে বলা হচ্ছে কম্প্রিহেন্সিভ কন্টেন্ট দিতে হবে। তো প্রথম ডেফিনেশনটার মেন পয়েন্ট কি কি? আমার হাই কোয়ালিটি, অরিজিনাল এন্ড কম্প্রিহেন্সিভ কন্টেন্ট। এটা হচ্ছে একজন এক্সপার্টের মতে ডেফিনেশন। সেকেন্ড এক্সপার্ট কি বলছেন একটু আমরা দেখার চেষ্টা করি। উনি বলছেন টপিক্যাল অথরিটি ইজ পারসিভড অথরিটি ওভার এ নিশ অর ব্রড আইডিয়া সেট অ্যাজ অপোজ টু অথরিটি ওভার এ সিঙ্গুলার আইডিয়া অর টার্ম। এইখানে যদি আমরা সবকিছুর কথা বলতে যাই, এখানে মেনলি কথা বলা হচ্ছে কি নিয়ে? নিশ অর ব্রড আইডিয়া। দেখেন, এক জায়গায় বলা হচ্ছিল অরিজিনাল হাই কোয়ালিটি নিয়ে, আর এখানে নিশ বা ব্রড নিয়ে কথা বলা হচ্ছে। 3 নম্বর ডেফিনেশনে যদি চলে যায়, 3 নম্বর ডেফিনেশনে কি বলা হচ্ছে? টপিক্যাল অথরিটি ইজ ওয়ান অফ দ্য ওয়ে গুগল মেজার্স র্যাঙ্কিং ফ্যাক্টর অ্যালং উইথ পেজ অথরিটি এন্ড ডোমেন অথরিটি। দেখেন এখানে ডিএপি এর কথা চলে আসছে। টু বি ভেরি অনেস্ট, ডিএপি গুগলের নিজস্ব কোনো মেট্রিক্স না, এটা একটা থার্ড পার্টি টুল মস প্রোভাইড করে থাকে, ঠিক আছে? তো এখানে তিনজন এক্সপার্টের 3 ধরনের ডেফিনেশন আমরা পেলাম, কোনোটার সাথে কিন্তু কোনোটা তেমন একটা অ্যালাইন নাই। কেউ কন্টেন্ট নিয়ে কথা বলছে, কেউ নিশ নিয়ে কথা বলছে, কেউ মেট্রিক্স ডিএপি নিয়ে কথা বলছে, রাইট? এবার আমি যদি কোরের ডেফিনেশনে চলে আসি, কোরে বলতেছে কি টপিক্যাল অথরিটি ইজ এ ওয়ে অফ ব্যালেন্সিং পেজ র্যাঙ্ক, ফাইন্ডিং মোর অথরিটেটিভ সোর্সেস, ইনফরমেশন অন দ্য সোর্সেস। কোরের এখানে আরেকটা ডেফিনেশন। তো চারটা যদি আমরা ডেফিনেশনের কথাগুলো একটু পড়ে দেখি, দেখেন চারটা ডেফিনেশন কি আসছে? দেয়ার ইজ নট মাচ এগ্রিমেন্ট অন এ সিঙ্গেল ডেফিনেশন ফ্রম মাল্টিপল এক্সপার্টস, ইচ এক্সপার্ট ডিফাইন ইট ডিফারেন্টলি, রাইট? এক একজন এক্সপার্টের কাছে টপিক্যাল অথরিটিটা এক এক ধরনের হয়ে থাকে। বাট যেহেতু আমরা বেসিক্যালি কোরের ফ্রেমওয়ার্ক গুলো ফলো করব, কোরের ফ্রেমওয়ার্ক হিসেবে সিম্যান্টিক্স কি, কিভাবে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে আনা যায়, সিম্যান্টিক ওয়েতে কিভাবে এন্টিটি, অ্যাট্রিবিউট, ভ্যালু সবগুলো কানেক্ট করা যায়, টার্মস গুলো কানেক্ট করা যায়, এগুলো নিয়ে সামনে লেকচারে কথা বলবো। সো কোরের ডেফিনেশনের মধ্যে টপিক্যাল অথরিটি কি সেটা আজকে আমরা ভাঙার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, সবগুলা ডেফিনেশন পড়ে আমি অলমোস্ট মনে হয় 15-20টা ডেফিনেশন পড়েছি,
বিভিন্ন এক্সপার্টদের সবকিছু পড়ে আমার কাছে যেটা সবচেয়ে সহজ মনে হয়েছে সেটা আমি আমার মতো করে লিখেছি। সেটা হচ্ছে টপিক্যাল অথরিটি কি? টপিক্যাল অথরিটি ইজ এ ফ্যাকচুয়াল methodology and a ranking state that is achieved by applying semantic SEO। ব্যাপারটা বুঝেন, এখানে আমি বললাম টপিক্যাল অথরিটি হচ্ছে একটা ফ্যাকচুয়াল মেথোডোলজি। ফ্যাকচুয়াল মেথোডোলজি বলার রিজনটাই হচ্ছে কারণ টপিক্যাল অথরিটিটা অ্যাচিভ করা যায়, এটা একটা ফ্যাক্ট, তাই না? আর একটা মেথডের মাধ্যমে এটা অ্যাচিভ করা যায়, এই জন্য আমি এটাকে বলেছি ফ্যাকচুয়াল মেথোডোলজি, রাইট? তারপর আমি বলেছি এটা একটা র্যাঙ্কিং স্টেট। আপনারা সবাই জানেন একটা ওয়েবসাইটে 3 ধরনের র্যাঙ্কিং স্টেট হয়ে থাকে। আমি যদি এটাকে লিখি এখানে, নাম্বার 1 র্যাঙ্কিং হচ্ছে ইনিশিয়াল কি র্যাঙ্কিং স্টেট, রাইট? যখন আমরা নতুন নতুন কোনো একটা ওয়েবসাইট পাবলিশ করি, তখন প্রথমবার যখন আমাদের কন্টেন্ট পাবলিশ করা হয়, তখন ওই ওয়েবসাইটটা থাকে কি ইনিশিয়াল র্যাঙ্কিং স্টেটে, ঠিক আছে? এরপরে আসে রি র্যাঙ্কিং স্টেট। রি র্যাঙ্কিং স্টেট বলতে কি বোঝায়? রি র্যাঙ্কিং স্টেটটাকে আমি বুঝাচ্ছি, ধরেন আপনি একটা কন্টেন্ট পাবলিশ করলেন, আজকে পাবলিশ করলেন, ঠিক আছে? আজকে পাবলিশ করার পর 1 মাস পর দেখবেন যে আপনার কন্টেন্ট হয়তো আগের চেয়ে ভালো অবস্থায় গেছে, না হয় আগের চেয়ে কি তুলনামূলক খারাপ অবস্থায় চলে গেছে, ইমপ্রেশন ক্লিক সবকিছু কমে আসছে। এটা কারণটাই হচ্ছে ইনিশিয়াল র্যাঙ্কিং স্টেটের অ্যালগোরিদমটা যত ইজিলি আপনাকে ট্রাফিক এনে দেয়, রি র্যাঙ্কিং স্টেটে যখন আপনি যান তখন এই অ্যালগোরিদমটা, রি র্যাঙ্কিং স্টেটের অ্যালগোরিদমটা ইনিশিয়াল র্যাঙ্কিং স্টেটের অ্যালগোরিদমের চেয়ে একটু এক্সপেন্সিভ, প্লাস এটা আপনাকে আরেকটু থরলি রিসার্চ করে, আপনার কন্টেন্টকে বোঝার চেষ্টা করে। যদি আসলে আপনার কন্টেন্ট ভালো হয় তাহলে সেটা আপনাকে একটা বুস্ট দেয়, আপনার এখানে ইমপ্রেশন বাড়ে, ইমপ্রেশন বাড়ার ফলে ক্লিক বাড়ে। বাট যদি আপনার ব্যাপারটা হচ্ছে আপনার কন্টেন্ট যদি আসলে ভালো না হয় রি র্যাঙ্কিং স্টেটে আসার পর, তাহলে এটা কি করে ফেলবে, ইভেনচুয়ালি আপনার ইমপ্রেশন কমায় ফেলবে, ইমপ্রেশন কমানোর ফলে ক্লিকসও কমে যাবে। সো র্যাঙ্কিং স্টেট দুইটা কথা বললাম, ইনিশিয়াল র্যাঙ্কিং স্টেট। ইনিশিয়াল র্যাঙ্কিং স্টেট কোনটা? যখন আমরা পাবলিশ করি একটা ডকুমেন্ট তখন সেটা ইনিশিয়াল র্যাঙ্কিং স্টেটে চলে যায়, আর পাবলিশ করার কিছু সময় পরে ওটাকে আরো থরলি রিসার্চ করার জন্য ওইটাকে রি র্যাঙ্কিং স্টেটে নিয়ে যাওয়া হয়। 3 নম্বর যে র্যাঙ্কিং স্টেট হচ্ছে সেটা হচ্ছে টপিক্যাল অথরিটি র্যাঙ্কিং স্টেট। আপনি দেখবেন অনেক বড় বড় ওয়েবসাইট, ওদের বিভিন্ন কোয়েরির জন্য তারা এমন এমন কোয়েরির জন্য তারা র্যাঙ্কে থাকে যে এটা নিয়ে ওরা আসলে তেমন কিছু লেখে নাই। তো কেন গুগল তাদেরকে ওই জিনিসটা মানে সার্পের মধ্যে তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে? প্রায়োরিটি এই জন্যই দিচ্ছে কারণ তারা ওই টপিকের উপর একজন টপিক্যাল অথরিটি। ব্যাপারটা বুঝে গেছে? আমরা শেষে এক্সাম্পল সহকারে বুঝাবো যে টপিক্যাল অথরিটি কিভাবে পাওয়া যায় বা কেমনে আমরা স্টেট করব, সবকিছু কেমনে পাবো সবকিছু আলোচনা করব। বাট এই জন্য বলছি এখানে যে র্যাঙ্কিং স্টেট কথাটা আমি বলেছিলাম, র্যাঙ্কিং স্টেট এই জন্য বলেছিলাম কারণ টপিক্যাল অথরিটি নিজের মধ্যে একটা কি র্যাঙ্কিং স্টেট। তাহলে র্যাঙ্কিং স্টেট কয় ধরনের? 3 ধরনের। বেসিক্যালি আমি আরো ডিটেলসে যাচ্ছি না, একদম ইনিশিয়াল যেগুলো মানে যেগুলো একদম মোস্ট কমন সেটা নিয়ে কথা বলছি। ইনিশিয়াল র্যাঙ্কিং স্টেট, রি র্যাঙ্কিং স্টেট, টপিক্যাল অথরিটি র্যাঙ্কিং স্টেট। ইনিশিয়াল র্যাঙ্কিং স্টেট কোনটা? যখন আমি একটা ডকুমেন্ট, ধরে নেন ডকুমেন্ট বললে অনেক কনফিউজড হয়ে যাবে, যখন আমি একটা আর্টিকেল পাবলিশ করি, পাবলিশ করার সাথে সাথে সে ইনিশিয়াল র্যাঙ্কিং স্টেটে থাকে। পাবলিশ করার পর আমি যদি একটা এক্সাম্পল সহকারে বুঝাই, 1 মাস 1.5 মাস 2 মাসের ভিতরে সে রি র্যাঙ্কিং স্টেটের মধ্যে চলে যায়। আর যখন আপনি কন্টিনিউয়াসলি আপনার রি র্যাঙ্কিং স্টেটে খুব ভালো পারফর্ম করবেন, আপনার অন্য 10টা আর্টিকেল 20টা আর্টিকেল বা অন্য সব আর্টিকেল খুব ভালো পারফর্ম করবে, তখন একটা সময় গিয়ে আপনি টপিক্যাল অথরিটি র্যাঙ্কিং স্টেটে চলে যাবেন, ঠিক আছে? তো আমি এখানে কি বললাম, টপিক্যাল অথরিটি একটা ফ্যাকচুয়াল মেথোডোলজি, অ্যান্ড র্যাঙ্কিং স্টেট সেটা কিভাবে অ্যাচিভ করা যায়, দ্যাট ইজ অ্যাচিভড বাই অ্যাপ্লাইং সিম্যান্টিক এসইও। এটা আমি নিজের মতো করে ইজি ওয়েতে একটা ডেফিনেশন ক্রিয়েট করেছি। বাট এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ডেফিনেশন আছে, কোনোটার সাথে কোনোটা তেমন একটা কম্বাইন নাই, বিকজ এক একজনের পার্সপেক্টিভ এক এক ধরনের, ঠিক আছে? তো যাই হোক, আই হোপ আপনারা এই ডেফিনেশন থেকে টপিক্যাল অথরিটি সবচেয়ে ইজিলি বুঝতে পারবেন। বাট এখন আমরা যেহেতু কোডের ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব, এই যে এখানে কোডে যে ডেফিনেশন বলেছে এটা অ্যাকচুয়ালি কি সেটা আসেন আমরা একটু বুঝার চেষ্টা করি। সো এক্সপ্লেনেশন অফ কোডের ডেফিনেশন। তো কোডের ডেফিনেশনে কি বলতেছে, বা ওটাকে যদি আমরা কোডের ডেফিনেশনকে ভাঙি আমরা কি বুঝতে পারি, আসেন বুঝি। টপিক্যাল অথরিটি ইজ বেসড basically decreasing the cost of search engine for a certain type of query network by providing more accurate information
So machines can understand your content in a faster and cheaper way and use your content or website to satisfy the needs of its user. দেখেন, আমরা আগের প্রত্যেকটা ক্লাসে বলেছিলাম যে সিমেন্টিক্স এর মাধ্যমে, টপিক্যাল অথরিটির মাধ্যমে আমাদের মেইন যে দুইটা মানে মেইন দুইটা যে গোল থাকে, এক নাম্বার গোল হচ্ছে কস্ট অফ রিট্রিভাল, মানে গুগলের খরচ কমানো, আর দুই নাম্বার হচ্ছে আমাদের ইউজারের সার্চ ইন্টেন্ট ফুলফিল করা। ব্যাপারটাকে বুঝতে পারছেন? এই যে আপনারা যদি দেখেন, এটাই হচ্ছে কোডের ফ্রেমওয়ার্কের একদম বেসিক জিনিসগুলোর মধ্যে একটা। তো কোডের ফ্রেমওয়ার্কে ওই যে আমরা যে ডেফিনিশন দেখেছিলাম, ওখানে এভাবে করে বলা হচ্ছে আপনি টপিক্যাল অথরিটি বেসিক্যালি কি করছেন, টপিক্যাল অথরিটি গিয়ে আপনি সার্চ ইঞ্জিনে খরচ কমাচ্ছেন একটা সার্টেন টাইপ অফ কোয়েরি নেটওয়ার্কের জন্য। কেমনে কমাচ্ছেন? আপনি এমন কিছু ইনফরমেশন দিচ্ছেন যেটা মেশিনের বুঝতে কম সময় লাগছে, এর ফলে তার কম রিসোর্সেস খরচ হচ্ছে, এর ফলে তার টাকা বাঁচছে। ইন দ্য মিন ওয়াইল ওই কন্টেন্টটা একটা ইউজার পড়ে তার সার্চ ইন্টেন্টও ফুলফিল হচ্ছে। বেসিক্যালি এটাই হচ্ছে কোডের যে ডেফিনেশন, ওটাকে যদি আমরা ভাঙি ওই অপশনে। এবার আসেন, যদি একটা মেশিন আপনার কন্টেন্ট পড়তে বেশি সময় লাগায়, তাহলে ওর কাছে দুইটা অপশন থাকবে। এখানে আমি মেশিন যতবার বলছি, আমি এখানে গুগল বটের কথা বলছি, ক্রলারের কথা বলছি, ঠিক আছে? তো এখানে মেশিন যদি আপনার কন্টেন্ট পড়তে বেশি সময় লাগায়, তাহলে গুগলের বটের বা মেশিনের দুইটা অপশন থাকে। এক নাম্বার, দে নিড টু স্পেন্ড মোর রিসোর্সেস অন ইউ, যেহেতু সে এটা বুঝতেছে না, তাকে আরেকটু ডিপ অ্যানালাইসিস করতে হবে, এর ফলে তার একটু বেশি রিসোর্সেস খরচ হবে। এখানে রিসোর্সেস বলতে আমরা টাকা পয়সা, হিউম্যান রিসোর্স, এভরিথিং বোঝাচ্ছি। সেকেন্ড নাম্বার হচ্ছে দে উইল চুজ অ্যান অল্টারনেটিভ, তারা আপনাকে ছাড়া আরেকজনের কথা ভাববে, যেহেতু আপনার উপর অনেক বেশি রিসোর্সেস খরচ হচ্ছে, তাহলে আপনাকে ছাড়া আরেকজনের কথা, মানে আরেকটা ওয়েবসাইটের কথা সে অল্টারনেটিভ ভাববে। এবার মাথার মধ্যে এই জিনিসটা নেয়, গুগল তো একটা বিজনেস, তাই না? সে একটা বিজনেসে কখনোই চাইবে না যে আপনার উপর সে বেশি টাকা খরচ করুক। সে চাইবে যদি এই টাকার মধ্যে আমি অন্য অল্টারনেটিভ কাউকে পাই, আরেকটা ওয়েবসাইট যদি পাই। ব্যাপারটাকে বোঝা যাচ্ছে? সো যদি এরকম কোন একটা সিন আসে যে মেশিন আপনার কন্টেন্ট পড়তে বেশি টাইম নিচ্ছে, তখন সে অপশন 2 তে অবভিয়াসলি যাবে। সে অলওয়েজ একটা অল্টারনেটিভের চিন্তা করবে, আর যে মাত্র সে অল্টারনেটিভে পেয়ে যাবে, আপনাকে সে সার্চ থেকে আস্তে আস্তে গায়েব করে দেওয়া শুরু করবে, বিকজ ইউ আর নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট অ্যাজ ইউ ওয়্যার বিফোর, রাইট? সো আসেন, তারপরে কি বলা হচ্ছে, এই লাইনটা একটু অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি আগে থেকে মার্ক করে রেখেছি, একটু একটু বোঝার চেষ্টা করবেন। When it comes to semantic SEO, topical authority is basically outranking, basically কি outranking an authoritative website for a certain type of query network for a certain time of time, ঠিক আছে? তো ব্যাপারটা দেখেন, আমরা যখন সিমেন্টিক এসইও করি, তো টপিক্যাল অথরিটি বেসিক্যালি আমরা একটা অথরিটেটিভ ওয়েবসাইটকে কি করে ফেলি, আউটর্যাঙ্ক করে ফেলি। অ্যাকচুয়ালি এটা কোনো বানোয়াটে কথা না, সবগুলো অ্যাকচুয়াল আপনি কোডের কেস স্টাডিগুলো পড়লে দেখবেন, যেখানে যেখানে সিমেন্টিক এসইও অ্যাপ্লাই করা আছে, প্রত্যেকটা ক্ষেত্রে ও একটা নির্দিষ্ট অথরিটেটিভ ওয়েবসাইটকে টার্গেট করে, বড় একটা ওয়েবসাইটকে টার্গেট করে, ওটার নির্দিষ্ট কিছু কোয়েরির জন্য সে ওই ওয়েবসাইটকে আউটর্যাঙ্ক করে ফেলে। কখন আউটর্যাঙ্ক করে? ব্রড কোর অ্যালগোরিদম নিয়ে আউটর্যাঙ্ক করে। আমি লাস্ট একটা ভিডিওর মধ্যে যখন ট্রেডিশনাল এন্ড সিমেন্টিক্স এর পার্থক্যগুলো বুঝাচ্ছিলাম, অনেকে ওইখানে একটু ভুল বুঝে ফেলে যে ভাইয়া তাহলে কি সিমেন্টিকের কোন সাইট কি ইয়ার পরে অ্যালগোরিদমের উপর ডাউন হয় না, বা ট্রেডিশনালে এসইও এর মধ্যে কোনো কিছু কি আসলে পারফর্ম করতেছে না? আসলে ভাই দেখেন, এখানে আমার ট্রেডিশনাল এসইও বা সিমেন্টিক এসইও নিয়ে তো যুদ্ধ চলতেছে না। আমি জাস্ট ওখানে একটা ফ্যাক্ট বলেছিলাম যে সিমেন্টিক এসইওটা কোর অ্যালগোরিদমের পরে একটু ভালো পারফর্ম করে ইন কম্পারিজন টু ট্রেডিশনাল এসইওর সাথে। কেন ভালো পারফর্ম করে সেটা যুক্তিগত হচ্ছে, আমরা সিমেন্টিক এসইওর কন্টেন্ট নেটওয়ার্ক যখন ক্রিয়েট করি, তখনই আমাদের মেইন লক্ষ্যটা থাকে এইভাবে যে যখন ব্রড কোর অ্যালগোরিদম আসবে, আমরা ওর আগে আমাদের ওয়েবসাইটকে এভাবে ক্রিয়েট করে রাখি যাতে ব্রড কোর অ্যালগোরিদম আসলে আমার এই পয়েন্টের জন্য আমি এই কোয়েরির জন্য র্যাঙ্ক করে আসি, ঠিক আছে? সো ওটা আমি বুঝাতে চেয়েছিলাম। বাই দ্য ওয়ে, আমার কোনো কমিউনিটির জন্য বা কারোর জন্য কোনো ধরনের হেট্রেড নাই, আমরা এখানে শিখতে এসেছি। তো আমি আপনাদের থেকে ওইটা আশা করব যে আমরা যাতে যত বেশি পারি শিখতে পারি, ইনস্টেড অফ স্প্রেডিং হেট্রেড। ওকে, লেটস কাম ব্যাক টু দ্য পয়েন্ট। তো এখানে আমি যেটা বললাম, তো when it comes to semantic SEO, এটা বেসিক্যালি কি আউটরাঙ্ক করে, কাকে আউটরাঙ্ক করে? একটা অথরিটেটিভ ওয়েবসাইটকে। ফর এক্সাম্পল ওয়েবএমডি কে কোরের একটা ওয়েবসাইট, আই গেস
আউটরাঙ্ক করেছিল, আমার ঠিক মনে আসছে না এটা ওয়েলজও আউটরাঙ্ক করেছিল নাকি আই গেস সাভালবার্ডি মেবি ওটা আউটরাঙ্ক করেছে, আমার ঠিক এখন মাথায় আসতেছে না, বাট ওটা আউটরাঙ্ক করার পরে এটা ভালো পজিশনে চলে যায়। সো আই হোপ সো যে কোরের এক্সপ্লেনেশন দিয়ে আপনি কি কি বুঝেছেন সেটা এখানে এখানে সবকিছু দেওয়া আছে, আপনি এটা পড়ে ক্লিয়ার আউট করে ফেলতে পারবেন। আচ্ছা, এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি, হাউ টু মেজার অর অবটেন টপিক্যাল অথরিটি। ভাই টপিক্যাল অথরিটি তো বুঝলাম, কিন্তু এটাকে মাপবো কেমনে, আমার ওয়েবসাইট কি টপিক্যাল অথরিটিতে আছে এটা বুঝবো কেমনে, বা এই টপিক্যাল অথরিটিতে অবটেন বা আমি এই র্যাঙ্কিং স্টেটে যাব কেমনে, আমাকে একটু বুঝিয়ে দেন। তো প্রথমত আমরা অবটেন নিয়ে কথা বলবো এখানে, তারপর মেজার কিভাবে করা হয় ওটা সবার শেষে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো টপিক্যাল অথরিটি র্যাঙ্কিং স্টেট যাওয়ার জন্য আপনার যেটা করতে হবে, আপনার টপিক্যাল কভারেজ আর হিস্টোরিক্যাল ডাটা এটা যদি স্ট্রং হয়, আপনি যদি এটাকে কম্বাইন করেন তখনই আপনি টপিক্যাল অথরিটি স্টেটে যেতে পারবেন। আসেন তাহলে টপিক্যাল কভারেজ আর হিস্টোরিক্যাল ডাটা জিনিসটা কি সেটা বুঝে একটু চেষ্টা করি। টপিক্যাল কভারেজ কি? The number of pages or the number of contents you have covered on your website by connecting all the entities associated with their attributes under a subject with topical borders is called topical coverage। এখানে অনেক কিছু কথা বলা হয়েছে যেগুলো হয়তো মাথার উপর দিয়ে যাবে, টপিক্যাল বর্ডার বুঝতেছেন না বা এন্টিটি অ্যাট্রিবিউট বুঝতেছেন না, এটা কিন্তু ইজি করে আমি যদি বলি, টপিক্যাল কভারেজ জিনিসটা যদি বুঝতে চান, আপনি আপনার টপিক রিলেটেড আপনার ওয়েবসাইটে যে যে জিনিসটা কভার করেছেন সেটা হচ্ছে টপিক্যাল কভারেজ। এত ইজি না, ব্যাপারটা হচ্ছে আমি ইজিলি বোঝানোর চেষ্টা করছি। বাট তাই বলে কি মনে করেন আপনার একটা নির্দিষ্ট টপিক সেটা নিয়ে যত কিছু আছে সবকিছু লেখায় আপনি শুরু করবেন? নো, এটা হচ্ছে একটা ভুল অ্যাপ্রোচ। বেস্ট প্র্যাকটিসেস কি, টপিক্যাল কভারেজ আমরা করি, আমরা যখন টপিক্যাল ম্যাপটা ক্রিয়েট করি, টপিক্যাল ম্যাপে আমরা অলরেডি ডিসাইড করে ফেলি যে আমরা কোন কোন টপিক ক্রিয়েট করবো, কারণ একটা টপিকের তো হাজারটা ভ্যারিয়েশন থাকতে পারে, একটা টপিকের তো হাজারটা পার্সপেক্টিভ থাকতে পারে, সবকিছু কি আমরা কভার করব? নো, তখন তো জিনিসটা একেবারে বিশ্রী হয়ে যাবে, তখন সাইট পারফর্ম করা তো দূরের কথা, সেটা ইন্ডেক্সে হবে না। তো টপিক্যাল কভারেজ আমরা কোন কোন টপিক কভার করব সেগুলো সবকিছু একটা ডিপ রিসার্চের মাধ্যমে আমরা টপিক্যাল ম্যাপ যখন ক্রিয়েট করি তখন ওখানে সবকিছু অ্যালাইন করে ফেলি, ঠিক আছে? তো অ্যালাইন করার পরে আস্তে আস্তে আমরা ওই টপিকগুলো পাবলিশ করা শুরু করি, আর যে যে টপিকগুলো আমরা পাবলিশ করছি সেটাই হচ্ছে আমাদের টপিক্যাল কভারেজ। আমি বারবার বলছি, টপিক্যাল কভারেজ বলতে বোঝানো হচ্ছে কোন কোন টপিক আমার ওয়েবসাইটে কভার করা হয়েছে, কিন্তু তাই বলে এই না যে দুনিয়ার যত টপিক আছে মানে ওটার সাথে রিলেটেড যত টপিক আছে সবকিছুই আমি পাবলিশ করা শুরু করব। আমি আমার রিসার্চের মাধ্যমে বের করব আসলে কোন কোন টপিক আমার পাবলিশ করা দরকার, ওইগুলাই পাবলিশ করবো। মোরওভার আমরা প্র্যাকটিক্যাল স্টাফে যখন যাব দেখায় আপনাদের সবাইকে দেখানো হবে যে টপিক্যাল কভারেজের মধ্যে আমরা কোন কোন টপিককে কিভাবে কিভাবে করে নিয়ে আসি। আচ্ছা, হিস্টোরিক্যাল ডাটা বুঝার একটু চেষ্টা করি আসেন। Historical data is basically when you can say mostly associated with the source. সোর্সের এখানে আমি ওয়েবসাইট বলেছি, বাট আসলে সোর্স সবসময় ওয়েবসাইট হয় না। সোর্স বলতে আপনার একটা অ্যাপ্লিকেশন আপনার আপনার একটা সোর্স হতে পারে, আপনার একটা ফেসবুক পেজও কিন্তু একটা সোর্স হতে পারে, বাট যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে আসি করছি, সো আমি এখানে সোর্স বলতে ওয়েবসাইটের কথা বলেছি credibility for a certain type of query network or user segment. It could be user signals like impressions, clicks, mouse overs, anything that users take action on your website. মোটামুটি হিস্টোরিক্যাল ডাটা বলতে আপনার ওয়েবসাইটের মধ্যে আসার পরে একটা ইউজার যাই করে না কেন সেটা একটা হিস্টোরিক্যাল ডাটা। আপনার ওয়েবসাইটে এসে একটা ইউজার মাউসটা জাস্ট ঘুরাইলো, এটা একটা হিস্টোরিক্যাল ডাটা আসবে, আপনি অ্যানালিটিক্সে সবকিছু দেখতে পারবেন। কেউ কি কোথাও ক্লিক করেছে, কেউ কি কোনো লিংকে গিয়েছে, কেউ কি আসলে বাউন্স রেট করে মানে বাউন্স করে বের হয়ে গেছে, সবকিছু কিন্তু আপনি আপনার সার্চ কনসোলের মধ্যে সার্চ কনসোলে না, সবকিছু আপনি আপনার গুগল অ্যানালিটিক্স এর মধ্যে খুব ভালো মতো দেখতে পারবেন। আর ওইটাকেই মেনলি হিস্টোরিক্যাল ডাটা বলা হয় ইন শর্ট। বাট হিস্টোরিক্যাল ডাটা দেখার আরো অনেক প্রসেস আছে, আমরা ইনশাল্লাহ সামনে প্র্যাকটিক্যাল স্টাফে ওগুলো দেখবো। বাই দ্য ওয়ে, এখানে একটা এক্সাম্পল বলি, হিস্টোরিক্যাল ডাটা বলতে অনেকে যে জিনিসটা ভুল করে যে ভাই একটা ওয়েবসাইট যার বয়স হচ্ছে 10 বছর, আরেকটা ওয়েবসাইট যার বয়স হচ্ছে শুধুমাত্র 1 বছর, আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাই বলেন তো দেখি হিস্টোরিক্যাল ডাটা কার বেশি হবে, 10 বছরেরটার বেশি হবে নাকি 1 বছরেরটা বেশি হবে? ট্রাস্ট মি, 10 জনে 10 জনই বলছে যে ভাইয়া 10 বছরের যেটা পুরান ওয়েবসাইট সেটা অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল ডাটা বেশি হবে। বাট আমি জিনিসটা ক্লিয়ার করতে চাই,
একটা ডোমেনের এজ যদি বেশি হয় তাই বলে যে তার হিস্টোরিক্যাল ডাটা এরকম না। এটা বুঝে এইভাবে চেষ্টা করবেন। যদি 1 বছর বয়সে যে ওয়েবসাইটটা সেটা 10 বছরের তুলনায় কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ ট্রাফিক পাচ্ছে, ব্যাপারটা বুঝিয়েন। কোয়ালিটেটিভ বলতে তো একদম ইজি, সংখ্যার কথা আমি বলছি। আর কোয়ান্টিটেটিভ বলতে আমি কি বুঝছি, দেখেন ট্রাফিক তো অনেক ধরনের আসে, কেউ আসে এসে চলে যায়, আবার কেউ আসতেছে আসে পুরো আপনার ডকুমেন্ট পড়তেছে, তাই না? ডকুমেন্ট বলতে আমি এখানে আর্টিকেল বোঝাচ্ছি, পুরোটা পড়তেছে, তো সেটা একটা কোয়ান্টিটেটিভ। ঠিক আছে, তো 10 বছরটা তুলনায় যদি 1 বছরের ওয়েবসাইটটা বেশি কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ দুই ধরনের ট্রাফিক পায়, তাহলে আমার 1 বছরের যে ওয়েবসাইটটা আছে সেটাই হচ্ছে আমার কি, ব্যাপারটা হচ্ছে সেটাই হচ্ছে বেশি হিস্টোরিক্যাল ডাটা পেয়েছে। সো কখনো মানে এজ দেখে আপনারা বা টাইম দেখে অ্যানালাইজ করবেন না, আপনারা তার ডাটা অ্যানালাইসিস করবেন দুইটা ওয়েবসাইটে যদি কখনো তুলনা করতে হয়, অ্যানালাইজ করে তারপর দেখবেন কে আসলে বেশি কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ ওয়েবসাইট আই মিন ট্রাফিক পাচ্ছে। যে আসলে বেশি পাবে সেই হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল ডাটার দিক দিয়ে উইনার। আই হোপ সো আপনারা বুঝতে পেরেছেন। সো এখানে আমি যেটা বুঝালাম, তো আপনি টপিক্যাল অথরিটি গেইন করার জন্য আপনার যে জিনিসটা লাগবে, আপনার প্রপারলি টপিকে মানে টপিক্যাল কভারেজ করতে হবে, টপিকস গুলো কভার করতে হবে অ্যালং উইথ প্রপার হিস্টোরিক্যাল ডাটা আপনার। আর এটা একটা জিনিস আসলেই আমি না বললে না, আপনি যদি প্রপারলি টপিক্যাল কভারেজটা করে ফেলেন আপনার হিস্টোরিক্যাল ডাটা নিজে নিজে ইনক্রিজ হবে। ঠিক আছে, সো আই হোপ সো যে আমরা এখানে কি বলেছিলাম, কিভাবে অপটেইন করতে হয় সেটা বুঝেছি। আসেন কিভাবে মেজার করতে হয় সেটা একটু বোঝা যায়। মেজার করার আমি এখানে একটা ব্যাপারটা লিখেছি, আমি এটা আগে পুরোটা পড়ি তারপর আমি এটা বোঝানোর চেষ্টা করব। সো ব্যাপারটা হচ্ছে কিরকম, ইউ ক্যান সিম্পলি মেজার টপিক্যাল অথরিটি বাই ক্যালকুলেটিং দ্য ট্রাফিক শেয়ার a website is getting under the umbrella of a topic. Umbrella means if a topic, for example, is coffee, there are like million, billion, trillions of queries. And if a website is getting 30% of the traffic for all the multiple queries or keyword in coffee more than anyone else, then website A is the topical authority against the topic which is coffee. জিনিসটা আমি আশা করি ম্যাক্সিমাম বুঝে গিয়েছেন, তারপরে যারা বুঝেন না তাদেরকে বোঝানোর জন্য আমি বলি। ধরেন প্রত্যেকটা একটা আমরা ধরে নিলাম, এই যে ধরেন কফি, কফি এটা হচ্ছে কি একটা আমাদের নিশ। ঠিক আছে, এই কফি নিশের জন্য আমার 3টা ওয়েবসাইট, ধরেন আমি কথা বলে এ বি সি। ঠিক আছে, ব্যাপারটা বুঝেন। এবার এই কফি নিশের মধ্যে ধরে নেন 100টা কোয়েরি আছে বা কিওয়ার্ড কোয়েরি আছে, ধরে নেন কিওয়ার্ড বলে ওটা মিক্স আপ হয়ে যাবে। 100টা কোয়েরি আছে, এই 100টা কোয়েরির মধ্যে থেকে ধরেন 1000টা ট্রাফিক আমরা পাই। পুরো ট্রাফিক মানে ফর এক্সাম্পল কফি নিশের মধ্যে, ফর এক্সাম্পল আসলে কফি নিশটা অনেক বড়, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তো কফি নিশের মধ্যে 100টা কোয়েরি আছে, আর ওই 100টা কোয়েরির জন্য 1000টা কি হচ্ছে, 1000 ট্রাফিক আসে। এবার এই যে এবিসি ছাড়া তো আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, তাই না? বাট টপ যে 3টা ওয়েবসাইট তাদের কথা আমি বলছি। এবার ওয়েবসাইট এ যে আছে সে মনে করেন 300টা ট্রাফিক পায় ফর এক্সাম্পল। ওয়েবসাইট যে বি আছে সে পায় ফর এক্সাম্পল 200টা ট্রাফিক পায়। ঠিক আছে, আর যদি আমরা ওয়েবসাইট সি এর কথা বলি সে পায় 100টা ট্রাফিক। ঠিক আছে, তাহলে এখানে টোটাল কত হয়ে গেল, 300, 500, 600। আর বাকি যে 400 ট্রাফিক আছে, আর ওরা কারা পায়, ওই যে নিচের মধ্যে যারা ডিইএফ শ্রেণীর যারা ওয়েবসাইট আছে তারা পায়। তো দেখেন যদি ইন কম্বিনেশন আমরা চিন্তা ভাবনা করতে যাই, পুরা ওয়েবসাইটের সবচেয়ে বেশি শেয়ার কার কাছে আছে, এই ওয়েবসাইটের কাছে আছে না? ইন কম্পারিজন টু আদার্স সবচেয়ে বেশি যার কাছে ট্রাফিক শেয়ারটা থাকবে, আমি এখানে 30% বলেছি বলে দিয়ে 300 দেখাচ্ছি এরকম না। ফর এক্সাম্পল আমি জাস্ট বোঝাচ্ছি, যার কাছে অ্যালোন, যার কাছে অ্যালোন সবচেয়ে বেশি ট্রাফিক শেয়ার থাকবে সেই কি করবে, সেই হচ্ছে আমাদের ওই নিশের মধ্যে বা ওই টপিকের মধ্যে টপিক্যাল অথরিটি। অবশ্যই বুঝতে পেরেছেন। তো পুরা আমরা আজকে যে লেকচারটা পড়েছি এটা অনেক ডিটেলসে ছিল, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট এখানে ব্রেক করার। বাই দ্য ওয়ে এখানে
এই রিলেটেড কোনো ধরনের যদি আপনাদের কোয়েশ্চেন থাকে আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। প্লাস এই যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টটা আমরা আমাদের গ্রুপের মধ্যে শেয়ার করব। আপনারা যদি এখনো গ্রুপের মধ্যে অ্যাড না হয়ে থাকেন খুব তাড়াতাড়ি অ্যাড হয়ে যাবেন। আমাদের উইকলি যে সেশনস হয় সেশনস গুলোর প্রত্যেকটা লিংক আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে অ্যাকচুয়ালি দেওয়া হয়। সো আই হোপস যে আপনারা গ্রুপের মধ্যে জয়েন হবেন। প্লাস এইখানে কোনো ধরনের যদি কোয়েশ্চেন থাকে আপনারা একটা কাজ করবেন, আমাদেরকে কমেন্টে বলেন বা গ্রুপে জয়েন হয়ে বলেন, এখানে আস্ক আউট করতে পারবেন। আমরা প্রতি শনিবার অ্যান্ড মোর ওভার বুধবারে বিকেল সন্ধ্যা 7:30 নতুন কন্টেন্ট পাবলিশ করে থাকি। এটা আমাদের গ্রুপের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা জয়েন করতে পারবেন। এই গ্রুপের মধ্যে আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করি, যেমন গতকাল একটা আমাদের ছিল সেশন ছিল, ওখানে যা যা হয়েছে আমাদের ডিসকাশন হয়েছে, এখানে গ্রুপ মেম্বাররা সবকিছুই এখানে আলোচনা করেন। সো যদি চান আপনি গ্রুপে জয়েন হতে পারেন। প্লাস কারো যদি এই শীটটাও দরকার হয় গ্রুপের মধ্যে আমরা পাবলিশ করে নিব, ওখান থেকে কালেক্ট করতে পারেন। আজকে এইটুকুই। কারো কোনো ধরনের যদি কনফিউশন থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। মোর ওভার আমরা চেষ্টা করি আপনাদের প্রত্যেকের কোয়েশ্চেন গুলো আনসার দেওয়ার। আর মোরওভার একটা ছোট অ্যানাউন্সমেন্ট, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা সিম্যান্টিক এসইও বিডি কনসেপ্টস, বেসিক কনসেপ্টস এর পাশাপাশি, এটা তো একটা প্লেলিস্ট তাই না, আমরা সার্চ ওরিয়েন্টেড রেজাল্টস বা সার্চ ওরিয়েন্টেড বলতে আমি যেটা বুঝাচ্ছি এলএলএম এনএলপি অ্যালং উইথ সার্চ ওরিয়েন্টেড যে সার্চ ইঞ্জিন আছে, সিমেন্টিক সার্চ ইঞ্জিন, এগুলা নিয়ে আরো কিছু প্লেলিস্ট নিয়ে আসবো। তো খুব তাড়াতাড়ি খুব অনেকগুলো রিসোর্সেস এখানে অ্যাড হবে। সো দোয়া রাখবেন আমার জন্য। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন ইনশাআল্লাহ। সি ইউ সুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।